গত ৯ এপ্রিল দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন আপনি এবং হাসনাত আব্দুল্লাহ। সেখানে আপনারা লিখিতভাবে কিছু অভিযোগ জানিয়েছিলেন। কার বিরুদ্ধে অভিযোগ ছিল? আসলে কোনো ব্যক্তি না প্রতিষ্ঠান? না, এটা আসলে ব্যাপারটা ছিল যে হাসনাতের অভিযোগ ছিল তার জায়গা থেকে। এটা ব্যক্তি বা প্রতিষ্ঠান এটা না বলে আমি এভাবে বলি যে অভিযোগ ছিল নির্দিষ্ট একাধিক এন্টিটির বিরুদ্ধে। কারণটা ছিল যে এখানে হচ্ছে আওয়ামী লীগের থেকে এখানে বিভিন্নভাবে এরকম ছিল যে আওয়ামী লীগের অর্থগুলোকে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন জায়গায়, এবং দেশ থেকে বিদেশে পাচার হচ্ছে, বিদেশ থেকে দেশে এনে অস্থিতিশীল করার জন্য ব্যবহার করা হচ্ছে। এবং এখানে এমনও বেশ কিছু বিষয় ছিল যে বিষয়গুলো খুবই সেন্সিটিভ একটা দেশের জন্য, একটা নির্দিষ্ট এলাকার স্থিতিশীলতার জন্য। তো তার একজন সচেতন নাগরিক হিসেবে, এটা শুধু একজন রাজনীতিবিদ না, সচেতন নাগরিক হিসেবে তার মনে হয়েছে এগুলো গিয়ে উপস্থাপন করা দরকার। তো আমরা অ্যাকচুয়ালি সেখান থেকে একই জায়গায় এর পরবর্তীতে একটা জায়গায় কাজ ছিল, তো এই জন্যই একসাথে যাওয়া হয়েছিল। কিন্তু যেটা হয় খুব স্বাভাবিকভাবে আপনাদের দুজনকে সবাই একসঙ্গে দেখতেই পছন্দ করে এবং বলা হয় যে একজন আরেকজনের পরিপূরক বা সমর্থক বলা হয়। না, ব্যাপারটা আসলে এরকম না। আমরা যেহেতু বন্ধু, আমাদের ব্যাচ নাহিদও আমাদের বন্ধু, তো যেটা ছিল আমার সাথে হাসনাতের পরিচয় বেশ আগে থেকে, একদম বিশ্ববিদ্যালয়ের প্রথম দ্বিতীয় বর্ষ থেকে। তখন আমরা একসাথে ডিবেট করতাম। আর আপনার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু কি তিনি? দেখেন, আমরা এগুলোতে গেলে এগুলো নিয়ে অনেক হয় আর কি। সো আমরা এগুলোর আনসারে না যাই, এগুলো নিয়ে ওই দেখবেন সোশ্যাল মিডিয়া তখন ঘষাঘষি টানাটানি, তারপরে কোরাম ক্রিয়েট এগুলো শুরু হয়। সো অবশ্যই ভালো বন্ধু, হাসনাত বলি বা নাহিদ বলি বা আমরা আরও যারা আছে তারা অবশ্যই ভালো বন্ধু, এবং এই বন্ধুত্বটা থাকুক, এটা আমরা চাই, এটা বাংলাদেশের জন্য থাকা প্রয়োজন। তবে এই বন্ধুত্বটা আমাদের, আমি আপনাকে বলি, একটা জায়গা আলাদা। আমাদের বন্ধুত্ব তো সামুদ্রিক বন্ধুত্ব না। আমাদের বন্ধুত্ব যেখানে ভালো ভালো বলবো, যেখানে তাকে শুধরে দেওয়ার আমরা শুধরে দিব। এবং আমরা মনে করি যে আমাদের এই বন্ধুরা, আমাদের এই তরুণ প্রজন্মের ছোট বড় অনেকেও আমাদের বন্ধু, তারা যদি সঠিক পথে থাকে বাংলাদেশটা সঠিক পথে থাকবে। সো এই জায়গা থেকে এই বন্ধুত্বগুলো অটুট থাকা দরকার। আমরাও সেটি কামনা করি। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে কেন পদত্যাগ করেছিলেন? যতটুকু সময় দেওয়া প্রয়োজন ছিল ততটুকু দিতে পারছিলাম না, এটাই মেইন কারণ। অনেকের জায়গা থেকে বলে যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে হয়তো আমার জায়গা থেকে আমি যতটুকু কাজ করা ততটুকু করতে পারিনি, হয়তো ব্যর্থ হয়েছি, এই কারণে ছেড়ে দিয়েছি। আমি আপনাকে জাস্ট একটা জিনিস বলি, এটা তুলনা করা যায় যখন তার সাথে তুলনা করার মতো কেউ থাকে। তো আপনি এই তুলনা 1-2 বছর পরে বা হয়তো 1 বছর পরেই করতে পারবেন। আমি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন দায়িত্ব পালন করেছিলাম মাত্র 2.5 মাস। আমি দায়িত্ব নিয়েছি অক্টোবরের মাঝামাঝিতে, ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত দায়িত্ব পালন করেছি। ছাড়ার জন্য কিছু ফর্মালিটিস করতে আরও কয়েকদিন গিয়েছে। এই 2.5 মাসে আমি আমার জায়গা থেকে আমার টিমকে নিয়ে, আমি অবশ্যই স্নিগ্ধকে মেনশন করব, অনেক কাজ করেছে আমার সাথে। এবং আমার যে টিম ছিল এখন পর্যন্ত ভেরিফাইড শহীদ পরিবার অ্যারাউন্ড 850-র মতো এখন পর্যন্ত, মানে গ্যাজেটেড। আরও আছে ওই যে যাদেরকে ধরেন ওই গণকবরে দেওয়া হয়েছে, তাদেরগুলো তো এখনও শনাক্ত করা হয়নি। একটা নির্দিষ্ট রায়ের বাজারের ওইখানেই তো একটা জায়গায় প্রায় 120-এর উপরে। সো এই শহীদের সংখ্যা অবশ্যই 1000-এর উপরে যাবে। তো এই যে 850 গ্যাজেটেড শহীদ, এর মধ্যে ওই 2.5 মাসে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা 8টা বিভাগে গিয়ে 650 শহীদ পরিবারকে আমাদের ফান্ড দিয়ে এসেছিলাম। একটা ফাউন্ডেশন যার জন্ম হয়েছে মাত্র অক্টোবর মাসের শুরুতে, যার অবকাঠামো আগে ঠিক করতে হয়েছে, যার আগে একটা মানে মানুষ ঠিক করতে হয়েছে যারা কাজ করবে, যার আগে তালিকা ঠিক করতে হয়েছে, যার আগে তথ্য নিতে হয়েছে, ভেরিফাইড করতে হয়েছে, করার পরে 8টা বিভাগে গিয়ে 2.5 মাসে 650 শহীদ পরিবারের কাছে পৌঁছানো, এটা যে কতটা কঠিন, এরপরে যারা কাজ করেছে তাদের সাথে যদি আপনি ওই গ্রাফটা একটু কম্পেয়ার করেন তাহলে বুঝতে পারবেন। কিন্তু আমি ছেড়ে এসেছি কেন? কারণ আমার মনে হচ্ছে আমার এই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে যদি আমি বাঁচিয়ে রাখতে চাই, আমার শহীদ পরিবার, আমার আহত যোদ্ধা, আমার অভ্যুত্থানের সহযোদ্ধাদেরকে যদি আমি নিরাপত্তা দিতে চাই, আমার অবশ্যই একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম, দল লাগবে। কারণ অন্যান্য রাজনৈতিক দলগুলো তাদের জায়গা থেকে এই জিনিসটাকে আমাদের মনে হচ্ছে সর্বোচ্চ প্রায়োরিটি দিচ্ছে না। সো এই জায়গা থেকে আমরা যখন এখানে ফোকাস করেছি, আমার যদি এমন হয় আমি 2 জায়গায় পা বাড়িয়েছি, কোনো জায়গায় সময় দিতে পারছি না, সো 2 জায়গায় ক্ষতিগ্রস্ত হবে। সো আমার ওই সৎসাহস থাকতে হবে যে আমার একটাকে বেছে নেয়, আর আমি বেছে নিয়েছি। আমি আমার রাজনৈতিক দলে এসে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠকের দায়িত্ব নিয়েছি। জি, আপনার কি মনে হয় যে আসলে যারা আহত হয়েছিলেন জুলাই অভ্যুত্থানের সময়, তাদের প্রতি রাষ্ট্র বা আপনারা বা রাজনৈতিক যারা
স্টেক হোল্ডার আছেন তারা সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করতে পেরেছেন তাদের ক্ষেত্রে? না, এখন পর্যন্ত পারে নাই, এবং যতটুকু প্রত্যাশিত ছিল ততটুকু পারে নাই। আমার অনেক আহত ভাই এখনো ঠিকমতো চিকিৎসা পাইতেছে না, এটাই সত্যি কথা। এবং আমার অনেক শহীদ পরিবার এখনো খুব কষ্টের মধ্য দিয়ে দিন যাইতেছে। ধরেন আমার ফাউন্ডেশন থেকে 5 লক্ষ টাকা দিয়েছে, এখন শহীদ পরিবারে কিছু কিছু শহীদ পরিবারে 2টা অংশ, ধরেন ওয়াইফ একটা অংশ, বাবা মার একটা অংশ, আবার কিছু কিছু শহীদ পরিবারে 3টা অংশ, ধরেন একাধিক সন্তানরা আরেকটা অংশ হয়ে যায়। সো সেখানে যদি আমি ভাগ করি, এই 1-2 লাখ টাকা দিয়ে একটা শহীদ পরিবারের ওই সময়ের কঠিন সময়টা পার করতে 2-1 মাসে খরচ হয়ে গিয়েছে। আমরা এমন অনেক শহীদ পরিবার পেয়েছি, যেই শহীদ পরিবারে আমার শহীদ পরিবার সন্তান হয়েছে অগাস্টের পরে, ওই সন্তান গর্ভে ছিল, মায়ের গর্ভে। এখন ওই সন্তানকে নিয়ে মাকে আলাদা হয়ে যেতে হয়েছে, ওই শহীদ পরিবারের বাবা মা আলাদা হয়ে গিয়েছে। তারা খুব কষ্টে আসলে দিন যাপন করছে, একদম সত্যি কথা। এবং আমি একদম মন থেকে বিশ্বাস করে বলি, আমার এই শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদেরকে নিয়ে যাদের কাজ করার কথা ছিল, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা থেকে শুরু করে আমলাতন্ত্রের একজন কর্মচারী, অধিকাংশ, সবাই না, অধিকাংশ শুধু দায় সারা কাজ করেছে। যদি চাপ না দেওয়া হতো ওইটুকু করতো না, কারো ওইটুকু ধারণ করে তাদের জন্য যে করবো, করে নাই। অল্প কিছু মানুষ চেষ্টা করেছে, কিন্তু একটা ফাইল তো সরকারিভাবে এক টেবিল থেকে আরেক টেবিলে যেতে হবে। আমার টেবিলে আমি পাস করে দিলাম, আপনার টেবিল থেকে তো পাস হতে হবে, এটা হয় নাই। সো এটা আমাদের একটা অনেক বড় দায়। আমি অনুরোধ করব, রাজনৈতিক যে দলগুলো রয়েছে বর্তমানে, বড় রাজনৈতিক দলগুলো, আগামীতে যারা ক্ষমতায় আসবে, যারাই আসুক, এটা যেন তাদের গুরুত্বপূর্ণ, এই বাংলাদেশকে নিয়ে যদি 3টা এজেন্ডা থাকে, শহীদ পরিবার এবং যারা গুরুতর আহত তাদের পুনর্বাসন, তাদের চিকিৎসা এবং তাদের নিরাপত্তা, এই এজেন্ডা যেন তাদের গুরুত্বপূর্ণ 3টা এজেন্ডার মধ্যে অন্তত একটা এজেন্ডা হয়।